স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপ, যাকে অনেকেই বিকাশ ভবন স্কলারশিপ নামে চেনেন, সেটিও ঠিক এই কড়া কিন্তু দয়ালু অভিভাবকের মতোই একটা ব্যবস্থা। একদম সত্যি কথা। আজকের এই গভীর আলোচনায় আমরা এই স্কলারশিপের একেবারে গভীরে গিয়ে দেখব এই যে একটা আমলাতান্ত্রিক জটিলতা আর কঠিন নিয়মের দেওয়াল, এর আড়ালে আসল যোগ্যতা, আর্থিক সুবিধা আর আবেদন প্রক্রিয়ার বাস্তব চিত্রটা আসলে কেমন, সেটাই আমরা বিশ্লেষণ করব। এই যে একটা ডুয়েল নেচার বা দ্বৈত সত্তা, মানে এটাই কিন্তু এই স্কলারশিপের সবচেয়ে আকর্ষণীয় দিক। সরকারি সুবিধা মানেই তো আমরা ধরে নিই যে সেটি হয়তো একটা গতানুগতিক অনুদান, তাই না? হ্যাঁ, সাধারণত তো সেটাই মনে হয়। কিন্তু এই স্কলারশিপটির পরিকাঠামো একেবারেই আলাদা। এটা কেবল একটা সাহায্য নয়, এটি মূলত মেধা আর আর্থিক প্রয়োজনের মধ্যে একটা একটা অলিখিত চুক্তি বলা যেতে পারে। বুঝতে পারছি। আর এই জন্যই কি এর নামের মধ্যে মেরিট এবং মিনস দুটোই আছে? একদম ঠিক ধরেছেন। ২০১৬ সালে যখন এই প্রকল্পটিকে ঢেলে সাজানো হলো, তখন এর মূল লক্ষ্যটা খুব স্পষ্ট ছিল। লক্ষ্যটা ঠিক কি ছিল? লক্ষ্যটা ছিল আর্থিকভাবে পিছিয়ে পড়া মেধাবী ছাত্রছাত্রীরা যাতে শুধুমাত্র টাকার অভাবে পড়াশোনা মাঝপথে ছেড়ে না দেয়, সেটা নিশ্চিত করা। স্কুল ছুট কমানোটাও একটা বড় উদ্দেশ্য ছিল। মানে মেধা এবং আর্থিক প্রয়োজন, এই দুটো শর্তই পূরণ করতে হবে। আমাদের কাছে থাকা তথ্য বলছে আবেদনের প্রাথমিক যোগ্যতায় আবেদনকারীকে পশ্চিমবঙ্গে স্থায়ী বাসিন্দা হতে হবে। হ্যাঁ, ডোমিসাইল হতে হবে। আর পরিবারের বার্ষিক আয় 2,50,000 টাকার নিচে হতে হবে। কিন্তু এই আর্থিক মাপকাঠির পরেই তো শুরু হচ্ছে সেই নম্বরের কড়াকড়ি, তাই না? হ্যাঁ, ওই মেরিট বা মেধার অংশটা তো প্রমাণ করতে হবে। আন্ডারগ্র্যাজুয়েট বা ইউজি আর পলিটেকনিক ডিপ্লোমার জন্য শেষ পরীক্ষায় অন্তত 60% নম্বর পেতে হবে। ঠিক। আর পোস্ট গ্র্যাজুয়েট বা পিজি সাধারণ কোর্সের জন্য 53% এবং ইঞ্জিনিয়ারিং বা টেকনিক্যাল পিজির জন্য 55% নম্বর প্রয়োজন। এই নম্বরের মানদণ্ডটাকে তো রীতিমতো একটা এক্সক্লুসিভ ক্লাবের এন্ট্রি টিকিটের মতো মনে হচ্ছে। হ্যাঁ, এক্সক্লুসিভ তো বটেই। তবে এই এন্ট্রি টিকিটের সুবিধা কিন্তু শুধু স্কুলের গণ্ডিতে আটকে নেই। ওহ, আচ্ছা। মানে অনেকেরই তো ধারণা স্কলারশিপ মানেই শুধু স্কুল বা কলেজের ব্যাপার। না না, একেবারেই তা নয়। একাদশ শ্রেণী থেকে শুরু করে ক্লাস 11 থেকে একেবারে এমফিল পিএইচডি লেভেল পর্যন্ত এই স্কলারশিপের বিস্তৃতি। আচ্ছা। হ্যাঁ, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, প্রায় সব ধরনের উচ্চশিক্ষাই এর আওতাভুক্ত। কিন্তু এই যে 60% বা 53%-এর একটা নির্দিষ্ট থ্রেশহোল্ড, এটা কি অনেক ছাত্রছাত্রীর জন্য একটা বড় বাধা হয়ে দাঁড়ায় না? ধরুন, অনেকেই তো সামান্য নম্বরের জন্য বাদ পড়ে যায়। বাধা মনে হলেও এর পেছনের প্রশাসনিক যুক্তিটা বোঝা খুব জরুরি। এটা কোনোভাবেই সাধারণ ছাত্রছাত্রীদের দূরে সরিয়ে রাখার জন্য নয়। তাহলে আসল কারণটা কি? আসলে ধরুন, যেহেতু এটি সম্পূর্ণভাবে জনগণের করের টাকায় তৈরি একটা সরকারি তহবিল, তাই এর তো একটা নির্দিষ্ট সীমা বা লিমিট আছে, তাই না? হ্যাঁ, সে তো বটেই। আনলিমিটেড টাকা তো আর নেই। একদম। চাইলেই রাজ্যের প্রতিটি শিক্ষার্থীকে এই টাকা দেওয়া সম্ভব নয়। সরকার চাইছে সেই সীমিত তহবিলের এমনভাবে সদ্ব্যবহার করতে, যা থেকে দীর্ঘমেয়াদে সবচেয়ে বেশি একাডেমিক উৎকর্ষ বা রেজাল্ট পাওয়া সম্ভব। ও আচ্ছা, মানে একটা ইনভেস্টমেন্টের মতো। ঠিক। এই 60% বা 53% থ্রেশহোল্ড নিশ্চিত করে যে স্কলারশিপের টাকা এমন শিক্ষার্থীদের কাছেই পৌঁছাচ্ছে যাদের মধ্যে পড়াশোনার প্রতি অধ্যাবসায় আর ধারাবাহিকতা রয়েছে। মানে শুধু আর্থিক প্রয়োজন থাকলেই হবে না, সেই সাহায্যটাকে কাজে লাগিয়ে সফল হওয়ার মতো মেধা প্রমাণ করাটাও জরুরি। একদম তাই। এটা মূলত কোয়ালিটি কন্ট্রোল বজায় রাখার একটা উপায়। বুঝতে পারছি। অর্থাৎ রাষ্ট্র যদি কোনো শিক্ষার্থীর পেছনে বিনিয়োগ করে, তবে রাষ্ট্র চায় সেই বিনিয়োগের একটা রিটার্ন থাকুক। হ্যাঁ, আর সেই রিটার্ন হলো শিক্ষার্থীর একাডেমিক সাফল্য। আর এই বিনিয়োগের অঙ্কটা ঠিক কতটা, সেটা দেখলে কিন্তু রীতিমতো অবাক হতে হয়। এটা শুধু একটা সামান্য স্টাইপেন্ড একেবারেই নয়। না, অঙ্কটা বেশ বড়। আমি একটু ফিগারগুলো বলি। একাদশ, দ্বাদশ শ্রেণী আর আন্ডারগ্র্যাজুয়েট লেভেলে আর্টস ও কমার্স নিয়ে পড়লে মাসে 1,000 টাকা করে পাওয়া যায়, মানে বছরে 12,000 টাকা। হ্যাঁ। সায়েন্স বা পলিটেকনিকের ক্ষেত্রে সেটা মাসে 1,500 টাকা। পোস্ট গ্র্যাজুয়েশনে গেলে আর্টস বা কমার্সের জন্য মাসে 2,000 টাকা আর সায়েন্সের জন্য মাসে 2,500 টাকা। এই পর্যন্ত তাও একটা সাধারণ স্কলারশিপের মতোই মনে হয়। কিন্তু আসল চমকটা তো এরপর, তাই না? একদম। ইঞ্জিনিয়ারিং, মেডিকেল বা এমবিবিএস আর এমটেকের ক্ষেত্রে অঙ্কটা মাসে 5,000 টাকা, মানে বছরে 60,000 টাকা।
হ্যাঁ, এটা একটা বিশাল সাপোর্ট। আর সর্বোচ্চ স্তরে যারা পিএইচডি করছেন, মানে নন নেট গবেষক যারা, তাদের জন্য বরাদ্দ মাসে ৮,০০০ টাকা, বছরে প্রায় ১,০০,০০০ টাকার কাছাকাছি। একজন শিক্ষার্থীর জীবনে এটা তো রীতিমতো একটা মান্থলি একাডেমিক স্যালারি বা মাসিক বেতনের সমতুল্য মনে হচ্ছে। একদমই তাই। আর সবচেয়ে বড় কথা হলো এই সম্পূর্ণ টাকাটাই মানে মাঝখানে কোনো ভায়া হয়ে নয়, একদম ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটি প্রক্রিয়ার মাধ্যমে সরাসরি শিক্ষার্থীর নিজের ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়। ওহ, মানে এটা কি কলেজ বা বিশ্ববিদ্যালয়ের ফি হিসাবে ওখান থেকে কেটে নেওয়া হয় না? না না, একেবারেই নয়। পুরোটাই সরাসরি স্টুডেন্টের অ্যাকাউন্টে ঢোকে। আর এর পেছনের বৃহত্তর তাৎপর্যটা কিন্তু বিশাল। সেটা কেমন, একটু বুঝিয়ে বলবেন? প্রথমত ধরুন, এই ডিবিটি প্রক্রিয়ার ফলে যে কোনো ধরনের মধ্যস্বত্বভোগীদের হস্তক্ষেপ বা দুর্নীতির সম্ভাবনা একেবারে শূন্য হয়ে যায়। হ্যাঁ, এটা একটা বিরাট প্লাস পয়েন্ট। আর তার চেয়েও বড় কথা হলো, এটা তরুণ শিক্ষার্থীদের হাতে সরাসরি আর্থিক ক্ষমতা বা একটা এজেন্সি তুলে দেয়। এজেন্সি বলতে আপনি ঠিক কি বোঝাচ্ছেন? মানে ধরুন, একজন ২০ বা ২২ বছরের শিক্ষার্থী তার পড়াশোনার খরচ কিভাবে পরিচালনা করবে, সে কি দামি বই কিনবে, নাকি যাতায়াতের খরচ মেটাবে, নাকি নিজের থাকা খাওয়ার ব্যবস্থা করবে, সেই সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ স্বাধীনতা তার নিজের হাতেই থাকছে। বাহ, এটা তো দারুণ একটা ব্যাপার। এই স্বাধীনতাটা শিক্ষার্থীদের মধ্যে প্রবল আত্মবিশ্বাস আর দায়িত্ববোধ গড়ে তোলে নিশ্চয়ই। একদম। এই আর্থিক স্বাধীনতাটা একজন শিক্ষার্থীর জীবন পুরোপুরি বদলে দিতে পারে। আচ্ছা, এতক্ষণ আমরা দেখলাম যে এই বিপুল আর্থিক সুবিধা পাওয়ার জন্য অত্যন্ত কড়া কিছু নিয়ম মানতে হয়। ওই ৬০% নম্বরের থ্রেশহোল্ড, আয়ের কড়া হিসাব, এইসব আর কি। হ্যাঁ, নিয়মের বেড়াজাল তো আছেই। কিন্তু এখানেই একটা সবচেয়ে বড় চমক লুকিয়ে আছে। রাষ্ট্র নিজেই অত্যন্ত সচেতনভাবে তার এই কড়া নিয়মগুলোকে একটা বিশেষ শ্রেণীর জন্য ভেঙে দিচ্ছে। আপনি কন্যাশ্রী K3 স্কলারশিপের কথা বলছেন তো? একদম। যে সমস্ত অবিবাহিত বা বিবাহিত মেয়েরা ইতিমধ্যে কন্যাশ্রী K2 পেয়েছে এবং স্নাতক স্তরের পর পোস্ট গ্রাজুয়েট বা পিজি কোর্সে ভর্তি হচ্ছে, তারা সরাসরি এই K3 স্কলারশিপের আওতায় চলে আসে। হ্যাঁ, স্বামী বিবেকানন্দ স্কলারশিপের পরিকাঠামোর মধ্যে কন্যাশ্রী প্রকল্পের এই অন্তর্ভুক্তিটা সরকারি নীতি নির্ধারণের একটা অসাধারণ উদাহরণ। এই বিশেষ ক্ষেত্রটিতে প্রবেশের পর নিয়মের ছবিটা পুরোপুরি পাল্টে যায়। সেটাই তো আশ্চর্যের। যেখানে সাধারণ পড়ুয়াদের পিজিতে স্কলারশিপ পেতে অন্তত 53% নম্বর পেতে হচ্ছে আর পরিবারের আয় ২.৫ লক্ষ টাকার নিচে প্রমাণ করতে হচ্ছে, হ্যাঁ, সেখানে কন্যাশ্রী K3-র ক্ষেত্রে আয়ের কোনো ঊর্ধ্বসীমা বা ইনকাম লিমিটই রাখা হয়নি। হ্যাঁ, একদম। ইনকাম লিমিট পুরোপুরি জিরো করে দেওয়া হয়েছে। এমনকি বয়সেরও কোনো ঊর্ধ্বসীমা নেই। আর নম্বরের মাপকাঠি 53% থেকে এক ধাক্কায় কমিয়ে মাত্র ৪৫% করা হয়েছে। হ্যাঁ, 45%। একটু ভেদে দেখলে যে স্কলারশিপের নামের শুরুতেই মেরিট বা মেধা শব্দটি জলজল করছে, সেখানে নম্বরের মাপকাঠি ৪৫%-এ নামিয়ে আনা বা আয়ের হিসাব তুলে দেওয়াটা, এটা কি মেধার মূল ধারণার সঙ্গে সাংঘর্ষিক নয়? মানে আপনার মনে হচ্ছে এটা একটু কন্ট্রাডিক্টরি? হ্যাঁ, মানে এটা কি সাধারণ শিক্ষার্থীদের কাছে একটু বৈষম্যমূলক মনে হতে পারে না, যে আমরা এত খেটে ৫৩% পাচ্ছি আর ওরা ৪৫%-এই স্কলারশিপ পেয়ে যাচ্ছে? বাইরে থেকে দেখলে এই প্রশ্নটা অত্যন্ত স্বাভাবিক। মানে মনে হতেই পারে যে মেধার সঙ্গে আপোস করা হচ্ছে। তাহলে কি আপোস করা হচ্ছে না? না, আসলে এর পেছনের বৃহত্তর সামাজিক প্রেক্ষাপট বা বিগার পিকচারটা বিশ্লেষণ করলে বোঝা যায়, এখানে মেধার সংজ্ঞাটিকে অনেক বেশি প্রসারিত করা হয়েছে। প্রসারিত করা হয়েছে বলতে? মানে ধরুন, যে মেয়েটি আর্থসামাজিক হাজারো প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে, পারিবারিক বা সামাজিক চাপ উপেক্ষা করে, এমনকি হয়তো বাল্যবিবাহের ঝুঁকি এড়িয়ে স্কুল এবং কলেজ শেষ করে আজ পোস্ট গ্র্যাজুয়েশনে পা রেখেছে, হ্যাঁ, তার এই ৪৫% নম্বর অর্জন করাটা একজন সচ্ছল পরিবারের শিক্ষার্থীর ৬০% পাওয়ার চেয়ে কোনো অংশে কম নয়। ও আচ্ছা। তার মানে প্রতিকূলতার বিরুদ্ধেই টিকে থাকাটাকেই এখানে মেধা বা মেরিট হিসাবে স্বীকৃতি দেয়া হচ্ছে। ঠিক তাই। আয়ের সীমা পুরোপুরি তুলে দেওয়া আর নম্বরের মানদণ্ড কমানোর মাধ্যমে আসলে সেই সব মেয়েদের পুরস্কৃত করা হচ্ছে যারা সমস্ত সামাজিক বাধা পেরিয়ে উচ্চশিক্ষার আঙিনায় টিকে থাকার লড়াই চালিয়ে যাচ্ছে। বুঝতে পারছি। এটা আসলে একটা গভীর সামাজিক কৌশল। একদম। এটা নারী শিক্ষায় ড্রপ আউট কমানোর একটা সুচিন্তিত দীর্ঘমেয়াদী পলিসি। বিবাহিত মেয়েরাও যাতে বিয়ের পর কোনোভাবে পড়াশোনা বন্ধ না করে, সেই জন্য এই দরজা খোলা রাখা হয়েছে। দারুণ একটা উদ্যোগ। আর একটা কথা, শুধু কন্যাশ্রীরাই নয়, বোর্ডের টপার এবং যারা এমফিল বা পিএইচডি করছেন
তাদের ক্ষেত্রেও কিন্তু ওই 2.5 লক্ষ টাকার আয়ের ঊর্ধ্বসীমা প্রযোজ্য নয়। ও আচ্ছা, মানে গবেষকদের ক্ষেত্রেও ইনকাম লিমিট নেই। করা এবং চরম মেধার কদর করাটাও তো একটা সুস্থ শিক্ষা ব্যবস্থার লক্ষণ, তাই না? একদম ঠিক। তার মানে সমাজ ও পরিস্থিতি অনুযায়ী মেধার বিচার ভিন্নভাবে হচ্ছে, যা অত্যন্ত ইতিবাচক একটা দিক। হ্যাঁ, নিঃসন্দেহে। কিন্তু এই স্কলারশিপের সুবিধা পেতে গেলে তা সে সাধারণ নিয়মে হোক বা বিশেষ ছাড়ে প্রত্যেক আবেদনকারীকেই একটা ভয়ঙ্কর আমলাতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়। মানে এই আবেদন প্রক্রিয়াটা যেন একাডেমিক পরীক্ষার চাইতেও বড় একটা পরীক্ষা। হ্যাঁ, মানে এই বিউরোক্রেটিক দিকটা আবেদন প্রক্রিয়ার এই স্তরটিকে কোনোভাবেই হালকাভাবে নেওয়ার উপায় নেই। প্রথমে তো অনলাইনে রেজিস্ট্রেশন, লগ ইন। হ্যাঁ, তারপর সমস্ত ডকুমেন্ট অত্যন্ত সতর্কতার সঙ্গে আপলোড করতে হবে, আর সব শেষে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান বা হেড অফ দ্য ইনস্টিটিউশন, যাকে HOI বলা হয়, তার ভেরিফিকেশন সার্টিফিকেট জেনারেট করে তবেই সাবমিশন সম্পূর্ণ হয়। এই HOI ভেরিফিকেশনটা এত জরুরি কেন? কারণ এই ভেরিফিকেশনটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ। এর মাধ্যমে নিশ্চিত করা হয় যে শিক্ষার্থীটি সত্যিই সেই প্রতিষ্ঠানে পড়াশোনা করছে কিনা। বুঝতে পারলাম। আর পোর্টালের সার্ভারে ডকুমেন্ট আপলোড করার অভিজ্ঞতা তো রীতিমতো যুদ্ধ করার মতো ব্যাপার। হ্যাঁ, টেকনিক্যাল গ্লিচ তো থাকেই। ছবির সাইজ, সিগনেচারের সাইজ নির্দিষ্ট মাপের মধ্যে রাখতে গিয়ে আবেদনকারীদের তো কালঘাম ছুটে যায়। মানে ছবির সাইজ হতে হবে 20 কেবি থেকে 50 কেবির মধ্যে, আর সিগনেচার 10 থেকে 20 কেবি। একদম। বারবার ইমেজ কম্প্রেসর ব্যবহার করে ফাইলের সাইজ ছোট করতে হয়, অথচ খেয়াল রাখতে হয় যাতে ছবি ঘোলাটে না হয়ে যায়। অন্যান্য ডকুমেন্ট আবার PDF ফরম্যাটে 400 কেবির মধ্যে দিতে হবে। হ্যাঁ, এই প্রসেসটা বেশ ঝক্কির। তার ওপর রয়েছে পাসওয়ার্ডের প্রবল কড়াকড়ি। অন্তত 8টি অক্ষরের পাসওয়ার্ড হতে হবে, যেখানে অন্তত একটা বড় হাতের অক্ষর, একটা ছোট হাতের অক্ষর, একটা সংখ্যা আর একটা স্পেশাল ক্যারেক্টার থাকা বাধ্যতামূলক। মনে মনে যেন কোনো সাধারণ স্কলারশিপ নয়, রীতিমতো স্টেট সিক্রেট রক্ষা করা হচ্ছে। তাদের ফর্ম আর ডকুমেন্ট আপলোড করার চেষ্টা করে, তখন সার্ভারের উপর যে বিপুল চাপ তৈরি হয় তা সামাল দেওয়ার জন্যই ফাইলের সাইজ এতটা নির্দিষ্ট করে দেওয়া হয়। ও আচ্ছা, তা না হলে সার্ভার ক্র্যাশ করবে? একদম, তা না হলে পুরো সিস্টেম ক্র্যাশ করতে বাধ্য। আর পাসওয়ার্ডের এই কড়াকড়ির বিষয়টি তো সাইবার সিকিউরিটির একদম প্রাথমিক শর্ত। সেটা অবশ্য ঠিক। মনে রাখতে হবে, এই পোর্টালের সঙ্গে সরাসরি শিক্ষার্থীদের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য যুক্ত থাকে, তাই ডেটা সুরক্ষায় কোনো ধরনের আপোষ করার জায়গা এখানে নেই। প্রযুক্তিগত দিক থেকে এই কঠোরতা মেনে নেওয়া যায়, কিন্তু রিনিউয়াল বা স্কলারশিপ নবীকরণের শর্তগুলোর দিকে তাকালে বোঝা যায় এই সিস্টেমটা কতটা নির্মম হতে পারে। রিনিউয়ালের নিয়মগুলো তো বেশ কড়া। পরবর্তী বছরে স্কলারশিপ পেতে গেলে আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে 2টি সেমেস্টার মিলিয়ে অন্তত 60% এবং পোস্ট গ্র্যাজুয়েট লেভেলে অন্তত 50% নম্বর ধরে রাখতে হবে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর শর্ত হল প্রথম সুযোগে পাশ করতে হবে, বা পাসিং ইন দ্য ফার্স্ট অ্যাটেম্প্ট। হ্যাঁ, ব্যাকলগ থাকা চলবে না। এক্স্যাক্টলি। কোনো সেমেস্টারে ফেল করা বা ব্যাকলগ থাকা একেবারেই চলবে না। একটু ভেবে দেখা যাক, মানুষের জীবন তো আর মেশিনের মতো চলে না। তা তো বটে। যদি কোনো অত্যন্ত মেধাবী ছাত্র পরীক্ষার দিন প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ে, বা ধরুন তার পরিবারে এমন কোনো বিপদ আসে যার কারণে সে একটা সেমেস্টার ক্লিয়ার করতে পারল না, এই সামান্য একটা ভুলের কারণে সে তার এই সম্পূর্ণ আর্থিক সাহায্য চিরকালের জন্য হারাবে। নিয়ম অনুযায়ী, হ্যাঁ। মানবিক দৃষ্টিকোণ থেকে এই নিয়মটাকে একটু বেশি নির্মম নয়? মানবিক দিক থেকে দেখলে এটা নিঃসন্দেহে অত্যন্ত কঠোর, কিন্তু আমাদের একটা বিশাল সরকারি পরিকাঠামোর সীমাবদ্ধতাগুলোও বুঝতে হবে। মানে সিস্টেমের দিক থেকে সমস্যাটা কোথায়? ধরুন, স্কলারশিপ কর্তৃপক্ষের কাছে প্রতিদিন হাজার হাজার নতুন আবেদন জমা পড়ছে। একটা আমলাতান্ত্রিক ব্যবস্থা কখনোই প্রতিটি শিক্ষার্থীর ব্যক্তিগত সমস্যা বা ইমোশনাল পরিস্থিতি আলাদাভাবে বিচার করার মতো জায়গায় থাকে না। কিন্তু একটা সুযোগ তো দেওয়া যেতে পারে। মুশকিলটা হলো, যদি অসুস্থতা বা বিপদের কারণ দেখিয়ে রিনিউয়ালের নিয়মে কোনো শিথিলতা আনা হয়, তবে হাজার হাজার মেডিকেল সার্টিফিকেট জমা পড়তে শুরু করবে। তখন ভেরিফাই করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়াবে যে কার কারণটি সত্যিই জেনুইন আর কারটা জাল। হ্যাঁ, সেটা একটা বিরাট লজিস্টিক্যাল নাইটমেয়ার হয়ে যাবে। একদম। এই বিশাল সিস্টেমটিকে সচল রাখতে গেলে তাদের এমন একটা বাইনারি বা সাদা কালো মাপকাঠি ব্যবহার করতে হয় যা মাপা সহজ, মানে পাস নাকি ফেল। বুঝতে পারছি। কর্তৃপক্ষ কেবল তাদেরই এই সুবিধা নিরবিচ্ছিন্নভাবে দিতে চায় যারা একটানা একাডেমিক উৎকর্ষ বজায় রাখতে সক্ষম। এই নিয়মটি অত্যন্ত নির্মম হলেও এটি শিক্ষার্থীদের তাদের লক্ষ্যের প্রতি ফোকাসড থাকতে বাধ্য করে।
অর্থাৎ এই বিশাল আমলাতান্ত্রিক কাঠামোতে ব্যক্তিগত অনুভূতির কোনো জায়গা নেই। এখানে শুধু ডেটা আর রেজাল্টই শেষ কথা বলে। ঠিক তাই। আর এই শূন্য সহনশীলতা বা জিরো টলারেন্স নীতিটা তো শাস্তির ক্ষেত্রেও পরিষ্কার দেখা যায়। হ্যাঁ, পানিশমেন্টের রুলসগুলো খুব স্ট্রিক্ট। আয়ের প্রমাণপত্রে কোনোরকম জালিয়াতি বা মিথ্যে তথ্য ধরা পড়লে শুধু যে স্কলারশিপের টাকা অবিলম্বে ফেরত দিতে হবে তাই নয়, ভবিষ্যতে যে কোনো সরকারি স্কলারশিপের জন্য আজীবন নিষিদ্ধ করা হবে। একদম লাইফ টাইম ব্যান। আর একসাথে একাধিক সরকারি স্কলারশিপ নেওয়াও সম্পূর্ণ বেআইনি। এটা তো রীতিমতো একাডেমিক জগৎ থেকে আজীবনের জন্য নির্বাসিত করার মতো একটা শাস্তি। জালিয়াতির ক্ষেত্রে রাষ্ট্রের এই কঠোর অবস্থান অত্যন্ত প্রাসঙ্গিক। জনগণের করের টাকা জালিয়াতি করে নেওয়াটা তো সরাসরি একটা আর্থিক অপরাধ, তাই এক্ষেত্রে কোনো ধরনের সহানুভূতি দেখানো হয় না। হ্যাঁ, ফ্রডের ব্যাপারে করা হওয়াই উচিত। এই প্রসঙ্গে আবেদনের শেষ তারিখ বা ডেডলাইনের বিষয়টা একবার মনে করিয়ে দেওয়া দরকার। ও হ্যাঁ, ডেডলাইন নিয়ে তো একটা কনফিউশন আছে মনে হচ্ছে। হ্যাঁ, বিভিন্ন তথ্যসূত্রে 2026-27 সেশনের জন্য আবেদনের সময়সীমা নিয়ে ভিন্ন ভিন্ন তারিখ দেখা যায়। হ্যাঁ, আমি দেখছিলাম কোথাও বলা হয়েছে 31শে মার্চ 2026 শেষ তারিখ। ঠিক। আবার কোথাও উল্লেখ আছে যে বর্ধিত বা এক্সটেন্ডেড সময়সীমা হিসেবে মে 31, 2026 পর্যন্ত বাড়ানো হয়েছে। তাহলে স্টুডেন্টরা কি করবে? এ ধরনের বিভ্রান্তি এড়াতে সবথেকে বুদ্ধিমানের কাজ হল শেষ মুহূর্তের জন্য অপেক্ষা না করা। আবেদনকারীদের উচিত সব সময় অফিসিয়াল পোর্টাল চেক করা আর যত দ্রুত সম্ভব আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা। একদম ফেলে রাখা উচিত নয়। কারণ ডেডলাইন পার হয়ে গেলে এই পুরো সিস্টেমের দরজা চিরকালের জন্য বন্ধ হয়ে যাবে। একদমই তাই। তাহলে আজকের এই গভীর আলোচনা থেকে আমরা যা পেলাম তা হল স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ একটি অভাবনীয় উদ্যোগ। নিঃসন্দেহে এটি একদিকে যেমন মেধা এবং আর্থিক প্রয়োজনের মেলবন্ধন ঘটিয়ে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে সরাসরি বিপুল অঙ্কের টাকা পৌঁছে দিচ্ছে, নারী শিক্ষার প্রসারে কন্যাশ্রীদের জন্য নিয়মের বেড়াজাল ভেঙে দিচ্ছে। হ্যাঁ, ঠিক তেমনি এর আবেদন এবং রিনিউয়ালের নিয়মগুলো ইস্পাতের মতো কঠিন। এটি এমন একটা ব্যবস্থা যা একজন শিক্ষার্থীকে সাফল্যের শিখরে পৌঁছতে সাহায্য করবে, কিন্তু একবার পা হড়কালে সেখান থেকে তুলে ধরার কোনো প্রতিশ্রুতি দেবে না। পুরো ব্যবস্থাটির এটাই মূল কথা। এটা টিকে থাকার এক নিরন্তর লড়াই, যেখানে আর্থিক নিশ্চিন্ততার বিনিময়ে আপনাকে প্রতিদিন আপনার একাডেমিক শ্রেষ্ঠত্ব প্রমাণ করে যেতে হবে। আর ঠিক এই জায়গাটা থেকেই আজকের আলোচনার শেষে একটা অত্যন্ত গভীর প্রশ্ন তুলে ধরতে চাই। বলুন। যখন একজন শিক্ষার্থীর পড়াশোনা, তার প্রতিদিনের বেঁচে থাকা বা মেস ভাড়া দেওয়ার ক্ষমতা এই স্কলারশিপের টাকার উপর পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়ে, তখন তার মানসিক অবস্থাটা কেমন হয়? এটা খুব গুরুত্বপূর্ণ একটা দিক। এই যে কোনোভাবেই সেমেস্টারে ফেল করা যাবে না, নির্দিষ্ট পার্সেন্টেজ পেতেই হবে, এই ঝুলন্ত তলোয়ারটি কি তরুণ শিক্ষার্থীদের মনে এক মারাত্মক চাপ বা স্ট্রেস সৃষ্টি করে না? হ্যাঁ, প্রবল স্ট্রেস তৈরি হওয়ার কথা। এই ধরনের কঠোর নিয়ম কি আমাদের এমন মুক্তমনা গবেষক বা শিক্ষার্থী তৈরি করতে সাহায্য করছে, যারা নতুন কিছু এক্সপ্লোর করতে গিয়ে ভুল করার ঝুঁকি নিতে প্রস্তুত? নাকি আমরা এমন একদল শিক্ষার্থী তৈরি করছি যারা শুধু স্কলারশিপ বাতিল হওয়ার ভয়ে পরীক্ষায় নম্বর তোলার জন্যই পড়াশোনা করে, যারা সিলেবাসের বাইরে পা রাখতে ভয় পায়? এটা ভাবার মতো একটা কথা। একটি চমৎকার আর্থিক উদ্যোগ কিভাবে একটা মানসিক কারাগারে পরিণত হতে পারে সেটা নিয়ে ভাবার অবকাশ কিন্তু থেকেই যায়। নতুন কোনো বিষয় এবং নতুন বিশ্লেষণের সঙ্গে আগামীতে আবার আমাদের আলোচনা চলবে।